নমস্কার। আজকে আপনারা প্রত্যেকে এমনকি অবাঙালি যারাও, তারাও সারা পৃথিবীর মানুষ বলা যায় যারা রাজনীতির খবরাখবর রাখেন, তাদের চোখ ছিল সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন অবতারের কথা আজকে বলব জানি না। তিনি সুপ্রিম কোর্টে আজকে সওয়াল করলেন। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের আ আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দেখা গেল, তখন আমরা তার উল্টো পিঠের কিছু আ খবর আ যেগুলো সামনে সেভাবে আসে না, সেই সম্ভাবনাগুলো নিয়ে কথা বলব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি উপযুক্ততম মানুষ। কারণ আদালত থেকে একের পর এক, আমি বারবার করেই বলি, গোলাগুলি ছুড়ে তিনি কার্যত নাস্তানাবুদ করে ছেড়েছিলেন এই রাজ্য সরকারকে এবং একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুশূল হয়েছেন। এখন বেশ কিছু প্রশ্ন, প্রত্যেকে এই কথোপকথন সম্পূর্ণ শোনার একটু চেষ্টা করুন। স্যার, আমার ১ম প্রশ্ন রাজনীতিবিদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপন্ন স্যার? যার জন্য সবকিছু ছেড়ে এর আগের নির্বাচনগুলিতে দেখা গিয়েছে তিনি আহত হয়েছেন, সবকিছু হয়েছেন। কিন্তু সবকিছু ছেড়ে তাকে দিল্লিতে গিয়ে নিজে সওয়াল করতে হলো আ সুপ্রিম কোর্টে এবং পুলিশের সঙ্গেও সম্মুখ সমরে জড়ালেন। তিনি কি বিপন্ন রাজনৈতিকভাবে? অবশ্যই বন্ধ। এবং তোর বিপন্নতাটা এত প্রকট যে তিনি আজকে দিশেহারা হয়ে গিয়েছেন। এই দিশেহারা হয়েছেন তার প্রমাণ হচ্ছে সাম্প্রতিককাল তার বিভিন্ন কার্যকলাপ। যে কথা আপনি বললেন, উল্লেখ করলেন, তিনি হঠাৎ দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে গিয়ে তিনি খানিকটা অশালীন আচরণ করলেন। তারপরে কলকাতার পুলিশকে তিনি দিল্লিতে নিয়ে এসে একটা সাংবিধানিক সংকট তৈরি করবার পরিকল্পনার মধ্যে তিনি আছেন। ইতিপূর্বেও তিনি এই সমস্ত অপকর্ম করেছেন। তা থেকে আপনার প্রশ্নের উত্তরে বিস্তৃত বিশ্লেষণে না গিয়ে বলতে পারি যে তিনি অত্যন্ত বিপন্ন এবং অসহায় বোধ করছেন। তারই পরিণতি এটা। স্যার, স্বাধীন সংবাদকর্মী হিসেবে, স্বাধীন সংবাদ শ্রমিক হিসেবে মানুষের কাছে একাধিক ডাইমেনশন, মাত্রা তুলে ধরাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মানুষ অনেকটাই উচ্ছ্বসিত, উদ্বেলিত হয়ে যাচ্ছেন আবেগে। কিন্তু আমি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব সেই মানুষকেই আপনার মাধ্যমে, যে স্যার, যে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মামলায় কোটি টাকা রাজকোষ থেকে খরচ করেছেন বিভিন্ন মহামূল্য, বহুমূল্য আইনজীবীদের নিয়োগ করতে। আজকে কি এমন ঘটনা ঘটলো যার জন্য তিনি এত বহুমূল্য আইনজীবীদের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও তাদের উপর ভরসা না রেখে নিজে অ্যাপিয়ার করলেন সুপ্রিম কোর্টে? কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা পরিষ্কার করে দেওয়া ভালো হয় যে তিনি কিন্তু আইনজীবী হিসেবে আদালতে ছিলেন না। তিনি আচ্ছা। আদালতে ছিলেন আবেদনকারী হিসেবে, এবং তার পক্ষের আইনজীবী নিযুক্ত হয়েছে এবং তারা ওই লক্ষ লক্ষ টাকার দামি আইনজীবী। হুম, হুম। তিনি আবেদনকারী হিসেবে দু চার কথা বলতে চেয়েছেন। তার মনে হয়েছে যে তিনি যে সমস্ত আইনজীবীকে নিয়োগ করেছেন তারা এই সমস্ত কথা বলার যোগ্য নন। যদিও প্রধান বিচারপতি তাকে মনে করিয়ে দিয়েছেন যে আপনার আইনজীবীরা তো দক্ষ, তাদের বলতে দিন। হুম, হুম। সুতরাং এই ধারণা, আহ, ভ্রান্ত ধারণা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। তিনি আইনজীবী হিসেবে আদালতে ছিলেন না, ছিলেন একজন সাধারণ আবেদনকারী হিসেবে। এবং এই রকম ক্ষেত্রে সর্বত্রই আবেদনকারীরা নিজের কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার, তিনি সেটা আরো কি যে যেটা কোনো সাধারণ মানুষই বলতে পারেন? যে কেউ পারে। আপনি পারবেন, গ্রামের একজন গরিব কৃষক তিনিও পারবেন গিয়ে সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে বা যে কোনো কোর্টে গিয়ে তার কথা বলার সেই অধিকার তার আছে। এবং সেই অধিকারকে আদালত মান্যতাও দেয়। সেটা এখন অনেকেই হয়তো দেখছেন বিভিন্ন লাইভ স্ট্রিমিং হলে। তা যার কথা এতটাই বিরক্তি উৎপাদিত হয়েছিল, যার ফলে প্রধান বিচারপতিকে বলতে হয়েছে যে আপনার আইনজীবীরা দক্ষ, তাদের বলতে দিন। এটা আদালতে আমরা যারা কাজ করি আমরা জানি, এটা কিন্তু বিচারপতিদের একটা উষ্মা প্রকাশনা নিয়ে, আর কিছুই না। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই সমস্ত কিছু চাটুকার দিয়ে বাহবা করে। রাজ্য সরকার সরকারি কোষাগারে খরচা করে কিন্তু এসআইআর বিরুদ্ধে মামলা করেছেন। হুম, হুম। তৃণমূল দল তারাও মামলা করেছেন। হুম। তাহলে এটা কি বোঝা গেল যে রাজ্য সরকারের আবেদন এবং তৃণমূল দলের আবেদনে এই মৌলিক বিষয়গুলো ছিল না? মুখ্যমন্ত্রী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন এটা তো খুব পুরোনো কথা। এমনি তো ইতিপূর্বে এসআইআর শুনানিকালীন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে। হুম।
তাহলে এগুলো বলার তো কোনো আইনি যৌক্তিকতা বা কোনো গ্রহণযোগ্যতা নেই। এই শুধু হাততালি পাওয়ার জন্য কিছু প্রসিদ্ধ মিডিয়াকে সঙ্গে নিয়ে তিনি এটা করেছেন, এর বাইরে কিছু না। স্যার এটাকে কি আপনি পলিটিক্যাল স্টান্ট হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এই কিছুক্ষণ আগে একজন সাংবাদিককে বললাম ওই আপনাদের পৌঁছালে যে তিনি অনেকগুলো তথাকথিত ঐতিহাসিক কাজ করেছেন। সেগুলো তো সবসময় মনে রাখতে হবে। প্রথম ঐতিহাসিক কাজ হচ্ছে যে সিঙ্গুরে নির্মিত কারখানা তিনি মোদিকে উপহার দিয়েছেন। এটা ঐতিহাসিক ঘটনা। তিনি বলেছিলেন ঐতিহাসিক জয়। সে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়ার জন্য বিজেপি উগ্রপন্থী মাওবাদী তথাকথিত বুদ্ধিজীবী বহু মানুষ এক জায়গায় জড়ো হয়েছিলেন তথাকথিত ঐতিহাসিক জয়। তিনি দাবি করেছেন ঐতিহাসিকভাবে তিনি 26 দিনের না 36 দিনের অনশন করেছেন। যদিও তারই খুব ঘনিষ্ঠ দীপকবাবু বইয়ে লিখে গিয়েছেন তিনি চকলেট এবং স্যান্ডউইচে অনশন করেছেন। কেন অনশন করার পর ওজন বৃদ্ধি পাওয়া এটা একটা ঐতিহাসিক ঘটনা। তিনি আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছিলেন, সেটা হচ্ছে বিধানসভা ভাঙচুর করা। সেটাও তিনি বলেছিলেন ঐতিহাসিক ঘটনা, সাংঘাতিক কাণ্ড, বিধানসভা ভেঙে চলে দিলেন। তারপরে তার ঐতিহাসিক কাজ হচ্ছে যখন তদন্ত করবার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা চিটফান্ডের তদন্ত হচ্ছে। রাজীব কুমার তখন পুলিশ কমিশনার ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই এসেছিল। তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করলেন, তদন্তকারীদের আটকে দিয়ে রাস্তায় বসে মন্ত্রিসভা চালাচ্ছিলেন। সুতরাং এই সমস্ত ঐতিহাসিক কাজ করার তার একটা প্রবণতা আছে। এগুলো ঐতিহাসিক ভাবে ঘৃণিত হবে, নিন্দিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্যার আরেকটি ঐতিহাসিক ভূমিকা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালন করলেন না বলে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে জানতে চাইছি। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিকভাবে চাকরিচ্যুত শিক্ষকদেরকে ঐতিহাসিক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকলেন, তাদেরকে ঐতিহাসিকভাবে আশ্বাস দিলেন, ঠিক তখনই তিনি ঐতিহাসিকভাবে সুপ্রিম কোর্টে তাদের হয়ে অ্যাপিয়ার করলেন না কেন সেই চাকরিচ্যুত শিক্ষকদেরকে বাঁচাতে? তাহলে তো তার মতো তার একজন কারণ আইনজীবীর সম্ভব ছিল যে চাকরিচ্যুত শিক্ষকদেরকে চাকরিচ্যুত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত থেকে বাঁচানোর। না, তার কারণ সেখানে তিনি ঐতিহাসিক কাজ করেছেন তো, যে প্রশাসনকে ব্যবহার করে কিরকম দুর্নীতি করতে হয়, চাকরি বিক্রি করা যায়, সেটা ঐতিহাসিক কাজ। সুতরাং তার বিরুদ্ধে আদালতে গেলে তো অনেক ইতিহাস হয়ে যেত। স্যার এবার কয়েকটা একদম টেকনিক্যাল প্রশ্নে আসবো। আমি জানি না স্যার আপনি লাইভ স্ট্রিমিং দেখেছেন কিনা বা তারপরে কোনো ফুটেজ রেখেছেন কিনা। যদি স্যার দেখে থাকেন বা আপনার জুনিয়রদের থেকে কোনো খবর আপনি পেয়ে থাকেন বা সহকর্মীদের থেকে, আজকে আদালতের যে প্রোটোকল সেটা কতটা মেইনটেইন হয়েছে বলে আপনার মনে হয় স্যার? না, না, আদালতে প্রোটোকল মেনটেন হয়েছে। এরকম ভিড় হয়, এরকম বিভিন্ন মামলায় ভিড় হয়। আমরা দেখেছি তখন যখন দুর্নীতি মামলা হচ্ছিল তখনও প্রচুর ভিড় হয়েছে। তবে ওর একটু সৌজন্যবোধের ঘাটতি আছে তো। উনি একটা দামি আইনজীবীকে নিয়োগ করেছেন, তাকে থামিয়ে দিয়ে উনি কিছু কথা বলতে চাইলেন, বিচারপতিদের কাছে অনুমোদন চাইলেন। বিচারপতিরা অত্যন্ত সহনশীলতা দেখিয়েছেন, তাকে বলতে দিয়েছেন, যদি মনে করে দিয়েছেন যে তা আপনার আইনজীবীরা আছেন, এবং এটাও মনে করে দিয়েছেন যে এইসব বিষয় তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সুতরাং সেদিক থেকে ঠিক আছে। আর তিনি তো গেছেন এখানে জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে। জেড প্লাস ওই স্যার। আদালতে, হ্যাঁ, জেড প্লাস, ওই আদালতের গুটি কয়েক আইনজীবী ছাড়া অধিকাংশই ছিল সিকিউরিটির লোকেরা। হ্যাঁ, স্যার তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র, আমি তার নাম করব না, সেই মুখপাত্র ঈষৎ ব্যঙ্গের ছলেই আপনাকে কটাক্ষ করেছেন যে আপনি মুখ্যমন্ত্রীর প্রতি ব্যক্তিগত অশালীনতা প্রদর্শন করেছেন বলেই আজকে আপনারা শূন্য। এই কারণে যদি শূন্য হন তাহলে স্যার আমার পরামর্শ আপনি মুখ্যমন্ত্রীর প্রতি যদি সৌজন্য প্রদর্শন করেন তাহলে হয়তো আপনাদের শূন্যের গেরও কাটতে পারে। জোকস অ্যাপার্ট স্যার, তিনি এও বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি সবকা সাথ সবকা বিকাশ করবেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন? আপনি কি ইমপিচমেন্টের পক্ষে থাকবেন, মোশনের পক্ষে থাকবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে সবকা সাথ সবকা বিকাশ করবেন অর্থাৎ বিজেপির হাত ধরবেন? দেখুন, বিজেপি বলে আমি তৃণমূলের, তৃণমূল বলে আমি বিজেপির, এবং তাদের মনে হয় আমি সঠিক জায়গায় সঠিক লাইনে আছি এবং সঠিকভাবে দুজনকেই আক্রমণ করছি। সুতরাং তারা বিপক্ষই আমার বিরুদ্ধে তাদের অস্ত্র শান্ত করেন, এটা আমি আদৌ বিচলিত নই। প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট হওয়ার মতো কোনো প্রাথমিক কারণ তো আমি দেখছি না। ইমপিচমেন্ট কথাটা হয়তো নতুন শিখেছেন, হুম হুম। তাই বারবার বলছেন ইমপিচমেন্ট ইমপিচমেন্ট। কিন্তু ইমপিচমেন্ট হওয়ার যে কতগুলো মৌলিক কারণ থাকে, একটা কারণ তো দেখা যাচ্ছে না। বরং তিনি ইমপিচমেন্ট করে আরো বেশি সুরক্ষায় মোড়ক দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনকে।
স্যার দেখুন সংসদীয় রাজনীতিতে তো সংখ্যাই শেষ কথা বলে এবং এক্ষেত্রে যেভাবে উদ্বেলিত হলেন আজকে আপামর বঙ্গবাসী এবং বাংলার বাইরেও যারা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকায়। এই ভূমিকা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী একমাত্র মুখ। যারা বিজেপি বিরোধী বামপন্থী মানুষ তারাও অনেকে হয়তো বিচলিত হচ্ছেন বলে অনেক প্রথম শ্রেণীর সংবাদপত্রে বলা হচ্ছে। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকার কতখানি ভূমিকা পড়বে প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? দেখুন, যখন মমতা বুঝতে পেরেছেন তার রাজনৈতিক মাটি নরম হয়ে গেছে এবং বিজেপিও দেখছেন যে তাদের দাঁড়াবার কোনো বিশেষ জায়গা নেই, তখনই তারা এই সমস্ত ওই নাটক, মঞ্চস্থ নাটকের মতো তারা বিরোধিতা করছেন। অতএব এ নিয়ে খুব ভাবার কিছু নেই। আহাবাজি বললাম, তিনি অনেক তো ঐতিহাসিক, এই যে কটা ঘটনা বললাম সবসময় কিন্তু দেখবেন একদল প্রচার মাধ্যম বাহবা বাহবা দিয়েছেন। ঐতিহাসিক ঘটনা, কিরকম ঐতিহাসিক কৃষক আন্দোলন হলো, তিনি একেবারে একটা কারখানাকে পাঠিয়ে দিলেন। ঐতিহাসিক ঘটনা ঘটছে, সিঙ্গুর শস্যের ভান্ডারে চলে এলো। ঐতিহাসিক ঘটনা যে বিধানসভা তিনি ভাঙচুর করতে পারলেন সংবিধান হাতে নিয়ে। এবং যারা মানুষকে বিভ্রান্ত করবার জন্য ধনবাদী গোষ্ঠীর টাকা পায় তারা এর বিরুদ্ধে হা হু করবে, এতে বিস্মিত হওয়ার কিছু নেই। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন। আ আ আমরা জানতে পারছি স্যার আপনি নিশ্চয়ই আমারও অনেক আগে জেনেছেন যে আগামীকাল ডিএ মামলার রায় ঘোষণা হবে। সেক্ষেত্রে তো ডিএর ওপরে শুধুমাত্র সরকারি কর্মচারী না, রাজ্যের বিরাট অংশের সরকারি কর্মচারী, সরকারি বেতনভোগ তাদের আ অর্থনৈতিক অবস্থা নির্ভর করে এবং বাজারের সামগ্রিকভাবে বাজারের অর্থনৈতিক অবস্থা অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যও নির্ভর করে। সেক্ষেত্রে এটা জনস্বার্থ, সাধারণ মানুষের স্বার্থ। আপনি কি মনে করেন স্যার সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বার্থের কথা ভেবে, রাজ্যের স্বাস্থ্যের কথা ভেবে কর্মচারীদের ডিএ দেবেন? উনি নিজের দলের কাটমানির স্বার্থ ছাড়া অন্য কোনো স্বার্থ কখনো ভেবেছেন বলে তো আমার মনে হয় না। অর্থাৎ স্যার সরকারি কর্মচারীদের জন্য কি পরিণতি অপেক্ষা করে আছে বলে আপনি মনে করছেন? দেখুন, রায় আসুক, রায় সরকারি কর্মচারীদের পক্ষে যদি যায়, তাহলে তখন সরকারি কর্মচারীদের রাস্তায় নামতে হবে। রায় বিরুদ্ধে গেলেও রাস্তায় নামতে হবে। আমি বারবার বলছি, রাস্তায় নামা ছাড়া কোনো রাস্তা নেই। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।